গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন চার্লস ডিকেন্সের লেখা এ ক্রিসমাস ক্যারল। আজ থাকছে এর পঞ্চম অর্থাৎ শেষ পর্ব। চোখের পলকে বদলে গেল দৃশ্যপট। একটা শহর দেখতে পেলেন তিনি, তবে এবারে দৃশ্যপট বদলে যাবার ঘটনাটা ঘটল একটু অদ্ভুতভাবে। স্ক্রুজের মনে হলো তারা শহরটার দিকে গেলেন না, বরং শহরটাই যেন ছুটে এলো তাদের কাছে। এটা শহরের প্রাণকেন্দ্র। দলে দলে ব্যবসায়ী দাঁড়িয়ে আছে, তাদের চোখে মুখে ফুটে বেরোচ্ছে অতি ব্যস্ততার চিহ্ন। নিজেদের মধ্যে কি যেন আলোচনা করেছেন তারা। ঘড়ি দেখছে ঘন ঘন, আর যারা ছুটাছুটি করছে পয়সার ঠুংঠাং শব্দ ভেসে আসছে তাদের পকেট থেকে। ব্যবসায়ীদের একটা দলের উপর ঝুঁকে পড়ল ভূতটা। একটু দূরে দাঁড়িয়েছিলেন স্ক্রুজ। হঠাৎ ভূতটাকে হাত প্রসারিত করতে দেখে ছুটে গেলেন দলটার কাছে। না, বলল বিরাট চিবুকলা অত্যন্ত মোটাসোটা একটা লোক। এই ব্যাপারে বিস্তারিত কিছুই বলতে পারবো না, শুধু এটুকু জানি যে সে মারা গেছে। কখন মারা গেল জানতে চাইল একজন। খুব সম্ভব কাল রাতে। কেন মারা গেল? কি হয়েছিল ওর? বেশ বড়সড় একটা নস্যির কৌটো থেকে নস্যি নিয়ে জানতে চাইল আরেকজন। আমি তো ভেবেছিলাম ও মরবেই না। ঈশ্বর জানে, বলল প্রথমজন। টাকাগুলোকে শেষ পর্যন্ত কি করলো? বলল লাল মুখ এক লোক। নাকের শেষ প্রান্তে একটা আঁচল আছে লোকটার। কথা বলার সাথে সাথে দুলে উঠছে টার্কি মোরগের ফুলের মতো। জানি না, হাই তুলল মোটা লোকটা। তার কোম্পানির নামই জমা আছে বোধ হয়। একটা ব্যাপারে তোমাকে নিশ্চিত করতে পারি যে টাকাগুলো সে আমাকে দিয়ে যায়নি। হেসে উঠল সবাই। অন্ত্যেষ্টিক্রিয়াটা নিশ্চয়ই কোনো রকমে পার করা হবে। আবার বলল মোটা লোকটা, মেলামেশা তো কারোর সাথে ছিলই না, অনুষ্ঠানে যাবেই বা কে? আচ্ছা, আমরা গেলে কেমন হয়? আমি যাব, যদি লাঞ্চ দেয়, বলল আঁচিলওয়ালা লোকটা। যদি খাটাখাটুনি করতে হয় তাতেও রাজি আছি, কিন্তু খেতে দিতেই হবে। আবার হেসে উঠল সবাই। প্রস্তাব দিলেও যাবার ব্যাপারে আমার ইচ্ছে অবশ্য সবচেয়ে কম, বলল মোটা। কারণ জীবনে আমি কখনো কালো দস্তনা পড়িনি, আর লাঞ্চ খাওয়া তো কবেই বাদ দিয়ে দিয়েছি। তবে তোমরা সবাই যদি যেতে চাও তাহলে কি আর করা। তাছাড়া মৃত্যু সংবাদটা পাওয়ার পর থেকে একটা কথা মনে হচ্ছে আমার, সারা শহরের মধ্যে আমিই বোধহয় ওর একমাত্র বন্ধু ছিলাম। যখন যেখানেই দেখা হয়েছে থেমে কথা বলেছি আমরা। বাই বাই। হাসতে হাসতে ভেঙে গেল দলটা। তবে সবাই বাড়ি চলে গেল না। কেউ কেউ গিয়ে যোগ দিল অন্য দলের সাথে। দলের প্রত্যেকটা লোকই চিনতে পেরেছেন স্ক্রুজ। কিন্তু ভূত এদের কথা শুনতে বলল কেন তা বুঝতে পারেননি। ব্যাখ্যার জন্যে ভূতটার দিকে মুখ তুলে চাইলেন তিনি, কিন্তু কোনো ব্যাখ্যা দিল না ভূত। অবলীলাক্রমে গা ভাসিয়ে দিয়ে চলে গেল আরেক রাস্তায়। অঙ্গুলি দর্শন নিদর্শন করল দুজন লোকের দিকে। সাথে সাথে ছুটে গিয়ে কান পাতলেন স্ক্রুজ। ভাবলেন এদের কথা শুনলে পাওয়া যেতে পারে ব্যাখ্যাটা। দুজনকে তিনি ভালোভাবে চেনেন। দুজনেই নামকরা ব্যবসায়ী, অত্যন্ত ধনী। শহরের প্রায় সবাই এদের তোয়াজ করে চলে, তিনিও। ভালো ব্যবসায়ী হতে হলে মনের বিরুদ্ধে কত কিছু করতে হয়। কেমন আছো, বলল একজন। কেমন আছো, জবাব দিল আরেকজন। ভালো, বলল প্রথমজন। বুড়ো তাহলে মরল শেষ পর্যন্ত, কি বলো? তাই তো শুনলাম, বলল দ্বিতীয়জন। খুব ঠান্ডা পড়েছে তাই না? ক্রিসমাসের সময় প্রত্যেক বছরই এরকম ঠান্ডা পড়ে। স্কেটিং করা অভ্যেস নেই নিশ্চয়ই? না না, স্কেটিং করার সময় কোথায়। গুড মর্নিং। আর কোনো কথা হলো না। দুজন দুদিকে চলে গেল আপন আপন কাজে। স্ক্রুজ প্রথমটায় কিছুতেই বুঝে উঠতে পারলেন না 1 মিনিটের এই তুচ্ছ আলাপটা ভূত শুনতে বলল কেন। পরে ভাবলেন আপাত দৃষ্টিতে তুচ্ছ মনে হলো, কারণ একটা নিশ্চয়ই আছে। কিন্তু কি সেই কারণ? যে মৃত্যু নিয়ে ওরা আলাপ করছে সেটা কোনো মতেই জ্যাকবের মৃত্যু সংবাদ হতে পারে না। জ্যাকবের মৃত্যু তো তিনি নিজের চোখেই দেখেছেন, কিন্তু এই মৃত্যু ঘটবে ভবিষ্যতে। তার পরিচিতদের মধ্যে কি এই মুহূর্তে এমন কেউ আছে যে খুব শিগগিরই মারা যেতে পারে? না, সেরকম কারো কথা তো মনে পড়ছে না। তবে তিনি বুঝুন আর নাই বুঝুন, এতে কোনো সন্দেহ নেই যে ওদের আলাপের মধ্যে তাকে শোধরানোর মতো কিছু অবশ্যই আছে। সুতরাং যা দেখবেন বা যা শুনবেন
নিখুঁতভাবে মনে রাখতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে ভবিষ্যতে স্ক্রুজের কথা। ভবিষ্যতে তিনি কেমন হবেন দেখার জন্য বড়ই উতলা হয়ে আছে তার মনটা। এমনও তো হতে পারে যে এত চেষ্টা করেও যা বুঝতে পারছেন না তার ভবিষ্যৎ আচরণের মধ্যেই লুকিয়ে আছে সে জটিল ধাঁধার জবাব। দিনের এই সময়টিতে তিনি যেই জায়গায় দাঁড়িয়ে থাকতে অভ্যস্ত সেই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করলেন স্ক্রুজ। একটা লোক সেখানে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার সাথে তার চেহারা কোনো মিল নেই। এছাড়া গাড়ি বারান্দা দিয়ে হুড়মুড় করে যেসব লোক ঢুকছে তাদের মধ্যেও নিজেকে খুঁজে পেলেন না। তবে এই জন্য খুব অবাক হলেন না তিনি। দেখতে পাওয়া যাবে কখনো বা কখনো। শুধু এই যে বিরাট পরিবর্তন ঘটে চলেছে তার মধ্যে ভবিষ্যতে স্ক্রুজকে তিনি সেই পরিবর্তিত রূপেই দেখতে চান। এতক্ষণ গভীর চিন্তায় মগ্ন ছিলেন বলে ভূতটার অস্তিত্ব ভুলেই গিয়েছিলেন স্ক্রুজ। চমকে উঠে তাকাতে দেখলেন পাশে স্থির হয়ে দাঁড়িয়ে আছে ভূতটা। আমার মনে হলো অদৃশ্য দুটো চোখ যেন চেয়ে রয়েছে জলজল করে। সারা শরীর কেঁপে উঠল তার, হাত পা অসাড় হয়ে গেল ঠান্ডায়। এবারে তিনি পৌঁছলেন শহরের অখ্যাত এক জায়গায়। এখানে আগে কখনো আসেননি, যদিও এটার অবস্থান তার জানা ছিল। এখানকার অনেক দুর্নাম তার কানে এসেছে। রাস্তাগুলো ছোট ছোট, ভীষণ নোংরা। দোকানপাট আর ঘরবাড়িগুলোর অবস্থাও করুন। অধিবাসীরা মাতাল, অর্ধনগ্ন, কুৎসিত। রাস্তার দুপাশ দিয়ে নেমে গেছে সরু সরু গলি, প্রত্যেকটাই বোঝাই হয়ে আছে আবর্জনায়। মোট কথা পুরো জায়গাটা জুড়ে রাজত্ব করছে দুর্গন্ধ, দুর্দশা আর অপরাধ। বেশ কিছুটা এগোতে অত্যন্ত নিচু ছাদওয়ালা একটা বাড়ির ভেতরে ছোট্ট একটা দোকান দেখতে পেলেন স্ক্রুজ। লোহা, পুরনো ন্যাকড়া, বোতল, হাড়, এমনকি নাড়ি ভুড়িও কেনা হয় এখানে। মেঝের ওপর পড়ে আছে মরচে ধরা চাবির স্তূপ, পেরেক, গজাল, শেকল, কবজা, রেদা, লোহার পাত, বাটখারা এবং যাবতীয় রকমের পরিত্যক্ত লোহা। সব মিলিয়ে দোকানটার চেহারা এতই বিদঘুটে যে ওই নেকড়া, হাড় আর পচা চর্বি স্তূপের নিচে যদি মারাত্মক বেআইনি কোনো জিনিসপত্রের মাঝখানে থাকে তাহলে তা দেখার ইচ্ছে বা ধৈর্য কারোরই হবে না। আর এসব জিনিসপত্রের মাঝখানে পুরনো ইটের তৈরি একটা চুলোর পাশে বসে আছে সাংঘাতিক বদমাস চেহারার এক লোক। বয়স 70-এ কম হবে না, পেকে গেছে মাথার চুল, 2 পা ছড়িয়ে আয়েশ করে পাইপ টানছে বুড়ো। স্ক্রুজ দোকানটায় পৌঁছার পরপরই ভারী একটা বস্তা নিয়ে সন্তপর্ণে দোকানে এসে ঢুকলো এক মহিলা। সে ঢুকতে না ঢুকতেই একই রকম বস্তা নিয়ে এলো আরেকজন মহিলা, আর ঠিক তার পেছনে পেছনে একটা লোক। মহিলা দুজনকে দেখে চমকে উঠল লোকটা। মহিলা দুজনও তাকে দেখে কম চমকালো না। তারপর তিনজনই হেসে উঠল হো হো করে। বুড়ো যোগ দিল সে হাসিতে। প্রথমে বুঝে নাও জিনিস, বলল প্রথম মহিলা। তারপর আন্ডারটেকারে সাগরে দেন। বুড়ো জো, আজ তোমার ভাগ্য খুব ভালো। ভেবে দেখো, আমরা 3 জন তো অন্য দোকানেও যেতে পারতাম। যেখানেই যাও এত ভালো জায়গার কোথাও পাবে না, মুখ থেকে পাইপ সরিয়ে বলল বুড়ো জো। চলো বারান্দায় যাই। তুমি যেমন আমার পরিচিত, এরা দুজনও তেমনি অপরিচিত নয়। দাঁড়াও, আগে দরজাটা বন্ধ করে দিই। এহ, কি শব্দ! মরচে পড়া অনেক জিনিস আছে এখানে, কিন্তু এই কবজাগুলোর কাছে সব হার মানবে। আর এই ব্যাপারে আমি নিশ্চিত যে অনেক হার থাকলেও আমার চেয়ে পুরনো হার এখানে একটাও নেই। কাজের কথায় আসি। তোমরা অদ্ভুত জিনিস দিতে চাও, আমিও অদ্ভুত জিনিস দিতে চাই। আমরা তৈরি হয়েছি একে অপরের জন্য। চলো চলো, বারান্দায় চলো। বারান্দা বলতে ছেঁড়া ন্যাকড়ার পর্দা ঘেরা এক ফালি জায়গা। 3 জনকে নিয়ে সেখানে গিয়ে একটা স্টেয়ার রড দিয়ে খুঁচিয়ে আগুন উস্কে দিল বুড়ো। তারপর পাইপের গোড়া দিয়ে বাতি কমিয়ে আবার মুখে পড়ল পাইপটা। ইতোমধ্যে বস্তা রেখে একটা টুলের ওপর গ্যাট হয়ে বসে পড়ল ঝি। কোনোই দুটো হাঁটুর ওপর রেখে অবজ্ঞা দৃষ্টিতে তাকালো অন্য দুজনের দিকে। জিনিসগুলো আনতে খুব অসুবিধা হয়েছে আমার, তোমার হয়নি মিসেস ডিলবার, বলল ঝি। তবে নিজের জিনিস সামনে রাখার অধিকার তো সবারই আছে, তাই না? আর সে সারা জীবন ধরে এটা করে এসেছে। হ্যাঁ, বলল প্রথম মহিলা। সে একজন ধোপানি, নিজের জিনিস ওর মতো করে আর কেউ বুঝে কখনো সামনে রাখেনি। সবই তো বোঝো দেখছি, তাহলে অযথা ভয় ভয় মুখ করে আছো কেন? আমরা তো একে অপরের বিরুদ্ধে
গোয়েন্দাগিরি করতে যাচ্ছি না? না না, একই সাথে বলে উঠল মিসেস ডিলবার আর আন্ডারটেকারের শাগরেদ। সেটা মোটেই উচিত হবে না। বেশ বেশ, চেঁচিয়ে উঠল ঝি। আর এসব টুকিটাকি জিনিস হারিয়ে গেলে কারোরই কোনো ক্ষতি হবে না, বিশেষ করে মৃত কোনো মানুষই তো প্রশ্নই ওঠে না, কি বলো? হ্যাঁ, হেসে উঠল মিসেস ডিলবার। সারা জীবন ধরে জিনিস আগলে রাখলেও মরার পরে এগুলো সামনে রাখার ব্যবস্থাটা আর করে যায়নি বুড়ো, বলল ঝি। মানুষের সাথে সদয় ব্যবহার করা উচিত ছিল, তাহলে শেষ সময় কেউ না কেউ মাথার কাছে থাকতো, ওভাবে বেঘরে একা একা মরতে হতো না। খাঁটি সত্য কথা বলেছ তুমি, বলল মিসেস ডিলবার। উচিত বিচারই হয়েছে ওর। আমার তো মনে হয় না, বলল ঝি। আরেকটু করার ব্যবস্থা হওয়া উচিত ছিল বুড়োর। যাকগে, বস্তাটা খোলো দেখি। জো, জিনিস দেখে ঝটফট জানিয়ে দাও আমার পাওনাটা। হ্যাঁ হ্যাঁ, আমারটাই আগে খোলো, ওদের সামনেই খোলো, আমি পরোয়া করি না। এখানে আসার আগে যে আমরা একই কাজ করছিলাম এটা বুঝতে আর আমাদের কারো বাকি নেই। ওতে পাপের কিছু নেই। বস্তাটা খোলো জো, দামের ব্যাপারে কোনো রকম টালবাহানা করবে না। ঝি মহিলাটি কথায় খুব পটু, চালাকও বটে, কিন্তু অন্য দুজনও কম যায় না। এতক্ষণ ধরে ঝিয়ের কথা শুনলেও কথার মার প্যাচে তারা ভুলল না সবচেয়ে আগে পুটলি খুলল শাগরেদ। খুব বেশি মাল নেই তার, গোটা দুয়েক সিলমোহর, একটা পেন্সিল কেস, একজোড়া কফলিঙ্ক আর কম দামে একটা ব্রোচ। বারবার জিনিসগুলো পরীক্ষা করে চক দিয়ে দেয়ালের উপর ওগুলোর দাম লিখতে লাগলো বুড়ো জো। তারপর যখন দেখলো আর কিছু নেই, যোগ করে ফেলল সে। এই যে তোমার হিসেব, বলল জো। আমাকে পুড়িয়ে মারলেও এর চেয়ে 8 শিলিং বেশি পাবে না। এবার কার পালা? এগিয়ে গেল মিসেস ডিলবার। সে এনেছে কয়েকটা চাদর আর তোয়ালে, ছোট একটা জামা, আদ্যিকালে 2টো রূপোর চা চামচ, একজোড়া চিনি তোলার চিমটে আর গোটা কতক জুতো। একই কায়দায় এই জিনিসগুলো দাম হিসেব করল জো। তারপর বলল, মেয়েদের প্রতি আমি বরাবরই উদার, আর সেজন্যই ব্যবসার উন্নতি করতে পারলাম না। যা দাম হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি দিচ্ছি তোমাকে। আর যদি একটা পেনিও চাও, নিজের উদারতার জন্য আফসোস হবে আমার, এবং সেক্ষেত্রে হিসাব থেকে কেটে নেব 8 ক্রাউন। এবার আমার জিনিসগুলো দেখো জো, বলল ঝি। বস্তা খোলার সুবিধার্থে হাঁটু গেড়ে বসল জো। বেশ কয়েকটা গিট খুলতে ভেতর থেকে বেরোলো বড়সড় একটা কালো বান্ডিল। এগুলোকে যেন কি বলো তোমরা? বলল জো। ও হ্যাঁ, মনে পড়েছে, বেড কার্টেন্স। হ্যাঁ, হাসতে হাসতে হাত দুটো ভাঁজ করে সামনের দিকে ঝুঁকে পড়ল মহিলা। বেড কার্টেন্স? ওর মৃতদেহটা ওভাবে ফেলে রেখে এগুলো নিয়ে এসেছে নাকি? বলল জো। না না, তা হতে পারে না। কেন পারে না? অসুবিধাটা কোথায়? ভাগ্য নিয়ে জন্মেছ তুমি, সেই সাথে আছে সাহস, বলল জো। কেউ ঠেকাতে পারবে না তোমাকে। হাত বাড়লেই পাওয়া যাবে এমন কোনো জিনিস নেয় বেলায় হাতকে আমি বাধা দিই না, ঠান্ডা গলায় বলল মহিলা। আর ওর মতো লোকের জিনিস নেওয়ার ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না। কম্বলের উপর তেল ফেলো না জো। কম্বলগুলো ওর নাকি? জানতে চাইল জো। নয়তো কার? জবাব দিল মহিলা। এখন তো আর ওই কম্বল কানে কাজে লাগবে না। মৃতদের ঠান্ডা লাগে না? সংক্রামক কোনো রোগে ওর মৃত্যু হয়নি তো? আবার জানতে চাইল জো। অযথা যত সব ভয় তোমার, বলল মহিলা। যদি সেরকম কোনো অসুখ থাকতো তাহলে কি আর আমি ওর পিছে পিছে ঘুরতাম? কি দেখছো অতক্ষণ ধরে? যত চেষ্টা করো কোনো খুঁত বের করতে পারবে না। এটাই ওর সবচেয়ে ভালো শার্ট, কাপড়টা সত্যিই দামি। আমি না নিয়ে এলে শার্টটা নষ্ট করে ফেলতে বেটারা। কিভাবে? বলল জো। শার্ট সহ ওকে কবর দিয়ে, হেসে উঠল মহিলা। সবাই অবশ্য নিষেধ করছিল, কিন্তু এক বেকুব কিছুতেই শুনল না, ফলে আমাকে আবার কষ্ট করে পরে খুলে নিতে হলো। মানুষ মরে গেলে তাকে শার্ট পরে দিলেই বাকি, আর খালি গায়ে রাখলেই বাকি, একটু যদি বুদ্ধিশুদ্ধি থাকে কারো। নারী ভুঁড়ি আর হাড়ি স্তূপের পাশে বসে মহিলার কথা শুনতে শুনতে আতঙ্কে শিউরে উঠলেন স্ক্রুজ। সেই সাথে ঘৃণায় বেড়ে উঠল তার সারা শরীর। মৃতদেহের গা থেকে কাপড় খুলে নেওয়ার মতো নিচু কাজ মানুষের পক্ষে সম্ভব? সম্ভব যে তা তো চোখের সামনেই দেখছেন। মনে হয় এরা মৃতদেহ বিক্রি করতেও দ্বিধা করবে না।
বুড়ো জোকে টাকা ভর্তি একটা ফ্লানেলের ব্যাগ বের করতে দেখে আবার হেসে উঠল মহিলা। মৃত্যুই হলো সবকিছু শেষ। বেঁচে থাকতে বুড়োর কাছ থেকে কিছু পাবার কথা স্বপ্নেও ভাবেনি কেউ, অথচ মরার পর আমরা অনায়াসে পেয়ে যাচ্ছি। ভূত? আপাদমস্তক কেঁপে উঠলেন স্ক্রুজ। আমি বুঝতে পেরেছি কেন আপনি আমাকে এগুলো দেখাচ্ছেন। আমার অবস্থাও হতে পারে ওই অসুখী লোকটার মতো। হায় ঈশ্বর, এসব আমি কি দেখছি? আতঙ্কের এই ঘোর কাটতে না কাটতেই বদলে গেল দৃশ্যপট। একটা বিছানার পাশে নিজেকে আবিষ্কার করলেন স্ক্রুজ। কোনো চাদর নেই বিছানাটায়, লম্বা মতো একটা জিনিস, শুধু ঢাকা দেওয়া আছে ময়লা একটা কম্বল দিয়ে। কিছুই দেখা না গেলেও স্ক্রুজের অবস্থা পর্যন্ত বুঝতে পারল জিনিসটা কি। ভীষণ অন্ধকার ঘরের ভিতরে, এত অন্ধকার যে খুব চেষ্টা করলে চোখ চলে বটে, কিন্তু কোনো জিনিসই ভালোভাবে দেখা যায় না। তবু ঘরটা কেমন বোঝার চেষ্টা করলেন স্ক্রুজ। লাভ হলো না। তবে কিছুক্ষণের মধ্যেই ক্ষীণ ফ্যাকাশে একটা আলো জ্বেলে উঠল বাইরের পৃথিবীতে, আর সেই আলো এসে পড়ল বিছানার ওপর। অত্যন্ত অযত্নে পড়ে আছে একটা মানুষের মৃতদেহ। পাহারা দেওয়ার মতো কেউ নেই মানুষটার, কেউ নেই মাথার কাছে বসে দুফোঁটা চোখের জল ফেলার মতো। চোখ তুলে চাইলেন স্ক্রুজ। ভূতটা হাত বাড়িয়ে মৃতদেহের মাথা নির্দেশ করছে। কম্বলটা মৃতদেহের ওপর এতই অযত্নে ফেলে রাখা আছে যে আঙ্গুল দিয়ে টোকা দিলেও বোধহয় খসে পড়বে। টোকা দেওয়ার ইচ্ছে হলো তার, মুখটা এক নজর দেখার জন্য ছটফট করে উঠল মন, কিন্তু তারপরেই হঠাৎ করে অবশ হয়ে এলো সারা শরীর। মৃত্যু, শীতল অপরাজেয় ভয়াবহ মৃত্যু। সাজাও ওই মৃতদেহ তোমার ভয়ঙ্কর হাতে, তছনছ করো ইচ্ছে মতো, আজ তোমারই তো রাজত্ব। কিন্তু পৃথিবীতে যারা শ্রদ্ধা ভাজন তাদের একটা চুল নাড়ানোর ক্ষমতাও তোমার নেই। পৃথিবী থেকে বড়জোর তাদের শরীরটাই নিয়ে যেতে পারবে তুমি, কিন্তু স্মৃতি নিয়ে যেতে পারবে না। একটা শব্দও হয়নি ঘরের ভেতরে, তবু কথাগুলো যেন স্পষ্ট শুনতে পেলেন স্ক্রুজ। এখন যদি লোকটাকে তুলে তার মৃতদেহটা দেখানো যেত, কি ভাবত সে? অবাক হয়ে দেখত ধন লালসা, নিষ্ঠুরতা আর প্রত্যেকটা ব্যাপারে মাতৃতিক্ত যত্ন জীবনে তাকে বইয়ার ধনী করে তুললেও মৃত্যু একেবারে নিঃস্ব করে দিয়েছে তাকে। অন্ধকার শূন্য একটা ঘরে অবহেলায় অনাদরে পড়ে আছে সে। কোনো মহিলা কিংবা শিশু তার স্মৃতিচারণ করছে না। কেউ বলছে না, একদিন আমার সাথে খুব ভালো ব্যবহার করেছিল বলে আজ আমিও শত কাজ ফেলে ছুটে এসেছি তাকে দেখতে। মানুষের বদলে একটা বিড়াল আঁচড় কাটছে দরজায়। ফায়ার প্লেসের ওপাশে কি যেন চিবোচ্ছে একটা ইঁদুর। মৃতের ঘরে বিড়াল আর ইঁদুরের কি প্রয়োজন? কেনই বা তার অস্থির হয়ে উঠছে? ভাবার সাহস পেলেন না স্ক্রুজ। ভূত, বললেন তিনি। জায়গাটা খুবই ভয়ঙ্কর, বিশ্বাস করুন। এখান থেকে চলে গেলেও যে শিক্ষা এখানে পেলাম তা কখনোই ভুলব না। চলুন অন্য কোথাও যাই। এক চুলো নড়ল না ভূতটা, তেমনি অঙ্গুলি নির্দেশ করে রইল মৃতের মাথা লক্ষ্য করে। আপনি কি বলতে চান আমি বুঝতে পারছি, বললেন স্ক্রুজ। পারলে সরিয়ে দিতাম মুখের কাপড়টা, কিন্তু বিশ্বাস করুন সে শক্তি আমার নেই। আবার যেন তার দিকে তাকিয়ে রইল ভূতটা। এই শহরে কি এমন একজনও নেই যে এই মৃত্যু সংবাদ শুনে অন্তত কিছুটা আবেগ অনুভব করেছে? বললেন স্ক্রুজ। যদি থাকে আমাকে দেখান, আপনাকে মিনতি করছি। নিজেকে ঝাঁকে দিল ভূতটা। তার কালো পোশাক উড়ে উঠল বাদুড়ের ডানার মতো। সঙ্গে সঙ্গে রাতের পরিবর্তন নেমে এলো দিন। দেখা গেল একটা ঘরের ভেতরে ছেলেকে নিয়ে বসে আছে মা। একটু পরে উঠে পায়চারি শুরু করলো মহিলা। কারো পথ চেয়ে উদ্বিগ্ন হয়ে আছে সে। বারবার ঘড়ি দেখছে, জানালার কাছে গিয়ে উকি দিচ্ছে বাইরে। চমকে উঠছে যে কোনো শব্দে। সেলাই করতে বসলো, তাতেও মন লাগলো না। রাস্তা থেকে ভেসে আসা বাচ্চাদের চিৎকার অসহ্য লাগছে তার। সারাদিন খেলা ছাড়া আর কোনো কাজ নেই শয়তানগুলোর। অবশেষে বহু প্রতীক্ষিত সেই টোকা শোনা গেল। দরজার দিকে দ্রুত ছুটে গেল মহিলা। দরজা খুলতে ভেতরে ঢুকলো তার স্বামী। বয়সে যুবক হলেও দুশ্চিন্তা পীড়িত বিমর্ষ চেহারা তার। অবশ্য এই মুহূর্তে তীব্র একটা আবেগে অস্থির হয়ে উঠেছে সে, কিন্তু সেটা প্রকাশ করতে লজ্জা লাগছে তার। ডিনার সাজিয়ে রাখা ছিল ফায়ার প্লেসের পাশে,
খেতে বসার অনেকক্ষণ পর ক্ষীণ কণ্ঠে মহিলা জানতে চাইল, খবর কি? বিব্রত মুখে ইতস্তত করতে লাগলো লোকটা। বুঝে উঠতে পারল না ঠিক কিভাবে জবাব দেবে। ভালো, বলল মহিলা। নাকি খারাপ? খারাপ, জবাব দিল লোকটা। আমরা শেষ হয়ে গেছি একেবারে? না, এখন একটু আছে ক্যারোলিন। হ্যাঁ, বলল ক্যারোলিন। যদি সে ভালো হয়ে ওঠে, এর চেয়ে আরো অনেক কঠিন অসুখ তো সেরে যায় মানুষের। কিন্তু এই অসুখ আর সারবে না, বলল স্বামীটি। মারা গেছে বুড়ো। মুখ দেখে মনে হয় যথেষ্ট ধৈর্য আছে মহিলার, কিন্তু বুড়োর মৃত্যু সংবাদ শুনে আবেগ চেপে রাখতে না পেরে হাততালি দিয়ে উঠল সে। পরক্ষণে গম্ভীর হয়ে গেল। গত রাতে আধা মাতাল যে মহিলাটির কথা তোমাকে বলেছিলাম, ঠিকই বলেছিল সে। যদিও আমি ভেবেছিলাম সে আমাকে এড়িয়ে যেতে চাইছিল। আমি যখন বুড়োর কাছে 1 সপ্তাহ সময় যেতে গিয়েছিলাম, তখন শুধু অসুস্থই ছিল না, সে মৃত্যু ঘনিয়ে এসেছিল তার। ঋণটা কখন কাকে শোধ করতে হবে জানি না, তবে সে ঋণ দাবি করতে করতে নিশ্চয়ই টাকা জোগাড় করে ফেলতে পারবো আমরা। আর যদি নাও পারি, তার উত্তরাধিকারে যে তার মতো কসাই হবে এমন কোনো কথা আছে? কিন্তু কসাই যদি হয় বুঝবো। আমাদের যে দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নেই। যাই হোক, আজ রাতে অন্তত আরাম করে ঘুমানো যাবে ক্যারোলিন। হ্যাঁ, আজ অন্তত শান্তি নেমে এসেছে বাড়িটাতে। বিছানায় শুয়ে শুয়ে ঘুমানোর ভান করে সব কথাই শুনল বাচ্চারা। কিছু বুঝলো, বেশিরভাগই বুঝলো না, কিন্তু যেটুকু বুঝলো তাতেই খুশিতে ভরে উঠল সবার মুখ। একজনের মৃত্যু এখানে শান্তি বয়ে এনেছে। মৃত্যুটার সাথে আবেগের সম্পর্ক দেখতে চেয়েছিলেন স্ক্রুজ, কিন্তু সে আবেগ যে এরকম হবে স্বপ্নেও ধারণা করেননি। মৃত্যুতে মানুষের শোক সহানুভূতির একটা দৃষ্টান্ত দেখান, বললেন স্ক্রুজ। তাছাড়া মৃতের সেই অন্ধকার ঘরের দৃশ্য কিছুতেই আমার স্মৃতি থেকে মুছবে না। এবার পরিচিত রাস্তা ধরে তাকে হাঁটিয়ে নিয়ে চলল ভূতটা। যেতে যেতে তীক্ষ্ণ চোখে চারপাশে তাকাতে লাগলেন স্ক্রুজ, কিন্তু কোথাও খুঁজে পেলেন না নিজেকে। অবশেষে হঠাৎ এক সময় চোখের সামনে দেখতে পেলেন বব ক্র্যাচিটের বাড়ি। সন্তানদের নিয়ে আগুনের পাশে বসে আছে মিসেস ক্র্যাচিট। একেবারে নিঃশব্দ হয়ে আছে বাড়িটা। 1001 রকম শব্দ করে যে বাচ্চারা, তারাও যেন পাথরের মূর্তি হয়ে গেছে আজ। একটা বই খুলে বসে আছে পিটার, চুপচাপ সেদিকেই তাকিয়ে আছে সবাই। মা আর মেয়ে সেলাই করছে। এই পরিবারে একটা বাচ্চাকে নিয়ে গেছেন ঈশ্বর, সে কথা এদের কেউ ভুলতে পারছে না। চমকে উঠলেন স্ক্রুজ। কে কথা বলল? স্বপ্নে শুনেছেন? না, তিনি তো জেগেই আছেন। তাহলে বোধহয় পিটার বই পড়ছিল, কিন্তু ওইটুকু পড়েই থেমে গেল কেন? সেলাইটা টেবিলে নামিয়ে রেখে একটা হাত তুলে চোখ আড়াল করল মিসেস ক্র্যাচিট। বলল, বড় চোখে লাগছে রংটা। নিঃশব্দে কেটে গেল কয়েক মিনিট। এখন ভালো লাগছে অনেকটা? আবার বলল মিসেস ক্র্যাচিট। মোমবাতির আলো এক নাগারে কাজ করলে চোখ ধরে যায়। এই চোখ নিয়ে তোমাদের বাবার সামনে যেতে পারবো না। তার আসার সময় প্রায় হয়ে এলো। সময় পার হয়ে গেছে, বই বন্ধ করে বলল পিটার। গত কয়েকদিন ধরে এখন দেরি হচ্ছে মা। হাঁটার গতি যেন কমে গেছে বাবার। আবার কিছুক্ষণ চুপচাপ রইল সবাই। এক সময় কিছুটা খুশি খুশি গলায় মিসেস ক্র্যাচিট বলে উঠল, আমি তোদের বাবার সাথে হেঁটেছি টাইনি টিমকে কাঁধে নিয়ে, খুব জোরে জোরে হাঁটত। আমিও বাবার সাথে হেঁটেছি, বলল পিটার। আগে প্রায় হাঁটতাম আমরা। আমিও, বলল আরেকজন। আমরাও, সমস্বরে গলা মেলালো বাচ্চারা। টাইনি টিম একেবারে হালকা ছিল, সেলাই করতে করতে বলল মিসেস ক্র্যাচিট। তাছাড়া ওর বাবা ওকে খুব ভালোবাসত বলে হয়তো ওর ওজনটা টেরই পেত না। ওই যে এসে গেছে তোদের বাবা। ছুটে গিয়ে দরজা খুলে দিল মিসেস ক্র্যাচিট। ধীরে ধীরে ভেতরে ঢুকে আগুনের পাশে গিয়ে বসে পড়ল বব। সাদা মাফলারটা যথারীতি গলায় জড়ানো, ভীষণ বিষণ্ণ হয়ে আছে মুখটা। চা তৈরিই ছিল, বাবাকেই চা দিবে এ নিয়ে সামান্য হুড়াহুড়ি হলো বাচ্চাদের মধ্যে। শেষমেশ এগিয়ে এলো ছোট্ট 2 ভাই বোন। চা দিয়ে বাবার হাঁটুর উপর উঠে বসলো তারা। দুপাশ থেকে ছোট্ট ছোট 2টো গাল চেপে ধরল বাবার গালে, যেন বলতে চাইল, দুঃখ করো না বাবা, তোমার দুঃখী চেহারা যে সইতে পারি না আমরা।
সন্তানের মায়া ভরা ছোঁয়ায় সত্যি যেন দুঃখ অনেকটা হালকা হয়ে গেল ববের। সবার সাথে হেসে হেসে কথা বলতে লাগলো সে। টেবিলের উপর রাখা সেলাইটা দেখে প্রশংসা করলো মা ও মেয়ের। বলল, যেভাবে এগোচ্ছে তাতে রোববারের অনেক আগেই শেষ হয়ে যাবে কাজ। রোববার? আজও তাহলে তুমি ওখানে গিয়েছিলে, তাই না রবার্ট? বলল মিসেস ক্র্যাচিট। হ্যাঁ, বলল বব। যাওয়ার পর খুব মনে পড়ছিল তোমাদের কথা। গেলে দেখবে কি চমৎকার সেই জায়গা। চারপাশটা এত সবুজ যে মনে হয় হঠাৎ করে যেন চলে এসেছি পান্নার তৈরি কোনো দ্বীপে। গেলে খুব ভালো লাগবে তোমাদের। ওকে কথা দিয়ে এসেছি, সবাই মিলে যাব কোনো এক রোববারে। টাইনি টিম? ফুপিয়ে উঠল বব। বাছা আমার। হঠাৎ করে ভেঙে পড়ল বব। গত কয়েকদিন ধরে এরকম হচ্ছে তার। অনেক চেষ্টা সত্ত্বেও নিয়ন্ত্রণ থাকছে না নিজের উপর। ওপরতলায় উঠে এসে একটা ঘরে ঢুকল বব। চারপাশে জ্বলছে উজ্জ্বল আলো। ক্রিসমাসের গন্ধ যেন এখনো ভেসে বেড়াচ্ছে বাতাসে। ছোট্ট একটা চেয়ার এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে যেন একটু আগে এখানে বসেছিল কেউ। চেয়ারটায় কিছুক্ষণ বসে থাকলো বেচারি। ধীরে ধীরে শান্ত হয়ে এলো মন। সবসময় শোক করলে তো মানুষ বাঁচে না, নিজেকে নিজে বোঝালো সে। যা ঘটে গেছে তা মেনে নিতেই হবে। হাসি মুখে আবার নিচতলা নেমে সবার সাথে যোগাযোগ করলো সে। শুরু হলো নানা রকম গল্প। রাত গভীর হবার সাথে সাথে আগুনের আলো কাছে সরে এলো সবাই। এখনো সেলাই করছে মা আর মেয়ে। হঠাৎ করে স্ক্রুজের ভাগ্নের প্রসঙ্গ তুলল বব। বলল, জীবনে এত ভদ্র মানুষ আমি খুব কম দেখেছি। একদিনের মতো দেখা হয়েছে তার সাথে, সেও 2 মিনিটের কথা। অথচ সেদিন রাস্তায় শুকনো মুখে দেখে যখন জানতে চাইলাম কি ব্যাপার, বললেন তিনি সব শুনেছেন। বললেন, আমি আন্তরিকভাবে দুঃখিত মিস্টার ক্র্যাচিট। আপনার যোগ্য সহধর্মিণীকে আমার আন্তরিক সমবেদনা জানাবেন। আচ্ছা, এই কথাটা উনি জানালেন কিভাবে বলো তো? কোন কথা ডিয়ার? তুমি যে আমার যোগ্য সহধর্মিণী, এই কথা উনি জানলেন কিভাবে? সবাই জানে, গম্ভীর মুখে বলল পিটার। চমৎকার, বলল বব। তোর কথা যেন সত্যি হয়। যাক, যা বলছিলাম, তিনি বললেন, আপনার যোগ্য সহধর্মিণীকে আমার আন্তরিক সমবেদনা জানাবেন। এই নিন আমার কার্ড। এখানেই আমি থাকি। যে কোনো প্রয়োজনে দয়া করে যোগাযোগ করবেন। কিন্তু আমাদের বাড়িতে যে দুর্ঘটনাটা ঘটে গেছে তাতে যে কারো সাহায্য কোনো কাজে লাগবে না। আবার ফুপিয়ে উঠল বব। কিন্তু কথার মধ্যে সত্যি আন্তরিকতার ছোঁয়া ছিল তার। মনে হচ্ছিল টাইনি টিমকে তিনি যে কতদিন থেকে চিনেন তার সহানুভূতিতে কোনো খাত ছিল না। তিনি যে খুব ভালো মানুষ এতে আমার কোনো সন্দেহ নেই, বলল মিসেস ক্র্যাচিট। আরও সন্দেহ থাকবে না, বলল বব। যদি তার সাথে তোমার কখনো কথা বলার সুযোগ হয়, আজ একটা কথা বলে রাখছি তোমাদের, কথাটা মনে রেখো। যদি পিটারের জন্য তিনি কখনো কোনো সুযোগ সৃষ্টি করে দেন, আমি অন্তত মোটেই অবাক হব না। শুনে রেখো পিটার, বলল মিসেস ক্র্যাচিট। আর তারপর বলে উঠল মেয়েদের একজন, পিটার কোনো একজনকে নিয়ে নিজের মতো বেশ গুছিয়ে বসবে। তুই বরং নিজের কথা ভাব, বলল পিটার। সে তো হবে কখনো, তবে তার জন্য অনেক সময় পড়ে আছে। অবশ্য কথাও ঠিক যে একদিন না একদিন আমাদের সবাইকে আলাদা হয়ে যেতে হবে। কিন্তু যে যেখানেই থাকি না কেন, টাইনি টিমের কথা আমরা কেউই ভুলব না। নাকি ভুলবো? কখনো নয় বাবা, সমস্বরে বলল সবাই। আমি জানি, বলল বব। ওর কথা কেউই ভুলতে পারবো না আমরা, সবসময় মনে রাখবো। অত ছোট হওয়ার সত্ত্বেও কত শান্ত ছিল, কত ধৈর্য ছিল ওর। এসব মনে রেখে নিজেদের মধ্যে কখনো ঝগড়া করব না আমরা। নাকি ঝগড়া করতে করতে ওর কথা ভুলে যেতে চাও? কখনো নয় বাবা, সমস্বরে বলে উঠল আবার সবাই। সুখী হলাম, খুব সুখী হলাম, বলল বব। স্বামীকে চুমুক খেল মিসেস ক্র্যাচিট। সন্তানেরা একে একে চুমুক খেল বাবাকে। সবশেষে বব হাত মেলালো পিটারের সাথে। টাইনি টিমের স্মৃতিকে ঘিরে যেন স্বর্গ নেমে এলো বব ক্র্যাচিটের ছোট্ট বাড়িটিতে। ভূত, বললেন স্ক্রুজ। অনুভব করছি বিদায়ের সময় ঘনিয়ে আসছে, যদিও জানি না তা কিভাবে আসবে। সুতরাং তাড়াতাড়ি বলুন, যে মৃতদেহটা আমরা দেখলাম সেটা কার? স্ক্রুজকে সাথে নিয়ে আবার এগিয়ে চলল অনাগত দিনের ক্রিসমাসের ভূত। স্ক্রুজের মনে হলো রওনা দিতেই সময়টা যেন এগিয়ে গেল আরো ভবিষ্যতের দিকে।
একটার পর একটা পথ পেরিয়ে গেল ভূতটা, কিন্তু কোন দিকে অঙ্গুলি নির্দেশ করল না। বিভিন্ন রকম যানবাহন, ব্যবসায়ীদের জটলা পাশ কাটালেন স্ক্রুজ, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোথাও দেখতে পেলেন না নিজেকে। তাহলে কি এরকম সাদামাটাভাবে এগিয়ে আসবে বিদায়ের ক্ষণ? না না, তা হতে পারে না। মৃতদেহটা কার? সে কথা যে জানা হলো না এখনো। উপায়ন্তর না দেখে থামার জন্য ভূতটাকে মিনতি করলেন স্ক্রুজ। এখন যেদিকে নিয়ে যাচ্ছেন, এগিয়ে চলেছেন, এখানে আমার অফিস, মানে অনেকদিন থেকে এখানে ব্যবসা করছি আমি। ভবিষ্যতে আমি কেমন হব দেখার সুযোগ দিন দয়া করে, বললেন স্ক্রুজ। ভূতটা থামল, অন্যদিকে নির্দেশ করলো হাতটা। অন্যদিকে হাত বাড়াচ্ছেন কেন? বললেন স্ক্রুজ। আমার অফিস তো ওইদিকে। বিন্দু মাত্র নড়ল না হাতটা। অফিসে জানালার কাছে ছুটে গিয়ে ভেতরে উঁকে দিলেন স্ক্রুজ। কোনো সন্দেহ নেই এটাই তার অফিস, কিন্তু এখন আর এটা তার নয়। আসবাবগুলো নতুন, চেয়ারে বসে আছে অন্য লোক, এখনো একই ভঙ্গিতে হাত বাড়িয়ে আছে ভূতটা। আবারও ছুটে কাছে যেতেই রওনা দিল ভূত। কোন দিকে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? কিছুই বুঝতে পারলেন না স্ক্রুজ। অনেকক্ষণ পর একটা লোহার গেটের কাছে এসে থেমে গেল ভূতটা। ঢোকার আগে চারপাশে নজর বোলালেন তিনি। এটা কবরস্থান, এখানেই তাহলে কবর দেওয়া হয়েছে হতভাগ্য লোকটাকে। কবরস্থানটা ছেকে গেছে ঘাস আর আগাছায়। এদিকে এক কবরের উপর আরেক কবর উঠে যেন শ্বাসরোধ করতে চাইছে জায়গাটার। কবরস্থানের মাঝখানে গিয়ে একটা কবরের দিকে হাত নামানো ভূতটা কাঁপতে কাঁপতে এগুলেন স্ক্রুজ। ভূতটার চেহারা কোনো রকম পরিবর্তন ঘটেনি, তবু তার মনে হলো ভয়ঙ্কর কিছু একটা যেন অপেক্ষা করছে ওখানে। কাছে যাবার আগে একটা প্রশ্নের জবাব দিন, বললেন স্ক্রুজ। এখন যে ঘটনাগুলো দেখাচ্ছেন সেগুলো কি ভবিষ্যতে ঘটবেই, নাকি ঘটার সম্ভাবনা আছে? স্থির হয়ে রইল ভূতটা। মানুষের আচরণ তার ভবিষ্যৎ পরিণতি নির্দেশ করে। মানুষ যদি তার স্বভাব বদলে নেয় তবে তার পরিণতিও বদলে যায়। আগের মতো স্থির হয়ে রইল ভূত। কাঁপতে কাঁপতে আবার এগুলেন স্ক্রুজ। কাছে গিয়ে ভূতের নির্দেশিত চরম অবহেলিত কবরটার দিকে তাকাতেই শিউরে উঠল তার অন্তরাত্মা। পাথরের উপর পরিষ্কার হরফে লেখা আছে অ্যাবনেজার স্ক্রুজ। তাহলে কি খাটের উপর পড়ে থাকা সেই মৃতদেহটা আমার? চিৎকার দিয়ে দুহাত মুখ ঢেকে হাঁটু ভেঙে বসে পড়লেন তিনি। কবরের দিকে নির্দেশ করা হাতটা চোখেতে একবার তাকে নির্দেশ করেই আবার ফিরে গেল কবরের দিকে। না ভূত, ও না না না! বিন্দুমাত্র নড়ল না ভূতটা। ভূত! দুহাত কালো পোশাকটা আঁকড়ে ধরে চেঁচিয়ে উঠলেন তিনি। শুনুন, আমি আগে যেরকম মানুষ ছিলাম এখন আর সেরকম নেই। ভবিষ্যতেও আগের অবস্থায় ফিরে যাবার কোনো রকম সম্ভাবনা নেই। সুতরাং এসব আমাকে দেখাবেন না। তাছাড়া কোনো আশা যদি না থাকে তাহলে আর আমাকে শোধরাবার চেষ্টা করে লাভ কি? এই প্রথম কেঁপে উঠল ভূতটার হাত। মহানুভব ভূত। আবার হাঁটু ভেঙে পড়লেন স্ক্রুজ। একবার শুধু বলুন, পরিবর্তিত আচরণের মাধ্যমে আমার এই পরিণতি আমি এড়িয়ে যেতে পারবো? আবার কেঁপে উঠল দয়ালু হাতটা। এখন থেকে যথাযোগ্য মর্যাদার সাথে ক্রিসমাস পালন করব আমি। অতীতের কথা মনে রাখব, বর্তমানের সাথে মানিয়ে চলব, আর প্রস্তুত হব ভবিষ্যতের জন্য। ভূত তিনটে শিক্ষা চিরদিন অক্ষয় হয়ে রইবে আমার মনে। এখন আপনি শুধু বলুন, পাথরের ওপর ওই লেখাটাই মুছে ফেলতে পারবো? কথা বলতে বলতে ভূতের হাতটা চেপে ধরলেন স্ক্রুজ। ভূত মুক্ত করতে চাইল নিজেকে, সেজন্য আরো শক্ত করে হাতটা চেপে ধরলেন তিনি। কিন্তু ভূতের সাথে মানুষ পারবে কেন? প্রচণ্ড শক্তি প্রয়োগ করে হাত ছাড়িয়ে নিল ভূতটা। নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ঈশ্বরের কাছে একটা শেষ প্রার্থনার উদ্দেশ্যে হাত তুললেন স্ক্রুজ। আর ঠিক তখনই অদ্ভুত পরিবর্তন ঘটে গেল ভূতটার। শিথিল হয়ে নিচের দিকে ঝুলে পড়ল কালো পোশাকটা। পর মুহূর্তেই ভূতটা রূপান্তরিত হয়ে গেল একটা বেড পোস্টে। চোখের পলকে ভূতটা রূপান্তরিত হয়ে গেল বেড পোস্টে। এই রূপান্তরে যতটা না অবাক হলেন স্ক্রুজ, তার চেয়ে বেশি অবাক হলেন যখন খেয়াল করলেন যে খাটটা তার নিজের, ঘরটাও। সবচেয়ে বড় কথা, কালটা তার নিজের, অতীত বা ভবিষ্যৎ নয়। অতীতের কথা মনে রাখবো আমি, বর্তমানের সাথে মানিয়ে চলবো, আর প্রস্তুত হব ভবিষ্যতের জন্য। বিড়বিড় করতে করতে খাট থেকে নামলেন স্ক্রুজ। ভূত তিনটের কথা কখনোই ভুলব না আমি। জেকব মার্লে,
ঈশ্বর আর ক্রিসমাস আমাকে নতুন মানুষে রূপান্তরিত করেছে। কথাটা আমি নতজানু হয়ে স্বীকার করছি জেকব, নতজানু হয়ে স্বীকার করছি। হু হু করে কেঁদে ফেললেন স্ক্রুজ। এতদিন ধরে যে বরফ জমাট বেঁধেছিল তার মনে সব যেন ফেটে চৌচির হয়ে গেল। কত কিছুই তো চুরি হয়নি। একটা বেড কার্টেন বুকে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠলেন তিনি। তাহলে ভূত যা দেখালো তার সব কিছু ছিল সম্ভাবনা মাত্র। ইচ্ছে করলে পরিবর্তিত আচরণের সাহায্যে ওই পরিণতি আমি এড়িয়ে যেতে পারবো। হ্যাঁ, এড়িয়ে আমাকে যেতে হবেই। কথা বলতে বলতে পাগলের মতো নিজের কাপড় চোপড় ধরে টানাটানি করতে লাগলেন স্ক্রুজ। কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। হাসি কান্না মিশ্রিত এক অদ্ভুত কলায় আবার কথা বলে উঠলেন তিনি। আমার শরীর এমন পালকের মতো হালকা, দেবদূতের মতো সুখী আমি, স্কুলের ছেলেদের মতো হাস্যোজ্জ্বল, মাতালের মতো টলছি আমি। সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। নববর্ষে প্রীতি জানায় গোটা জগৎকে। কে রে ওখানে? এদিকে আয়। লাফাতে লাফাতে তিনি গিয়ে পৌঁছলেন বৌঠেকখানায়। তারপর হঠাৎ করেই একেবারে স্থির হয়ে গেলেন। ওই তো জয়ের মন্ডের পাত্রটা। আবার তিরিং তিরিং করে লাফাতে লাগলেন ফায়ার প্লেসের চারপাশে। ওই তো দরজাটা, ওদিক দিয়ে ঢুকেছিল জেকব মার্লের ভূত। ওই তো ওই কোণটাতে বসেছিল বর্তমানকালে ক্রিসমাসের ভূত। আর ওই জানালাটার পাশে দাঁড়িয়েছিল ভূতের দল। সব কিছু যেমন রেখে গিয়েছিলাম তেমনই আছে। সুতরাং যা দেখেছি সব সত্যি সত্যি। হ্যাঁ, হেসেই চললেন স্ক্রুজ। মানুষের মনে হাসি যে দরজা থাকে সেটাতে খিল এঁটে দিয়েছিলেন তিনি। আজ তা খুলে গেছে অনাচ্ছাদিত এক আবেগের ছোঁয়ায়। আজ মাসের কত তারিখ আমি জানি না, বললেন স্ক্রুজ। জানি না কতক্ষণ ছিলাম ভূতগুলোর সাথে, কিছুই জানি না আমি, কারণ আমি শিশু। শিশুরা অত কিছু জানবে কোত্থেকে? আমি শিশু এই কথা শুনিয়ে আপনারা আবার রাগ করলেন নাকি? রাগ করলে তো বয়ে গেল আমার। শিশু আমি হবই। কোন বদমাস রে ওখানে? এদিকে আয়। আজ কাউকে কিচ্ছু বলবো না। হঠাৎ গির্জা থেকে ঘণ্টাধ্বনি ভেসে আসতেই বন্ধ হয়ে গেল তার লাফালাফি। গির্জার ঘণ্টা কোনোদিন এত মিষ্টি লাগেনি তার কানে। ঝনঝন ঢং ঢং ডিং ডং, ডং ডিং ঢং ঢং ঝনঝন। আহ, অসাধারণ, তুলনাহীন। ছুটে গিয়ে জানালা খুললেন তিনি, মাথা বের করলেন বাইরে। নির্মেঘ কুয়াশাহীন উজ্জ্বল দিন, নাচার জন্য মানুষের রক্ত খুঁজছে ঠান্ডা বাতাস। সোনালি ডানা মেলে দিয়েছে সূর্য। আহ, অসাধারণ, তুলনাহীন। আজ কি বার রে? রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা ছেলের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠলেন স্ক্রুজ। কি বললেন? ছেলেটা বলার ধরনে মনে হলো খুবই বিস্মিত হয়েছে সে। আজ কিসের দিন বাবা? বললেন স্ক্রুজ। আজ, বলল ছেলেটা। আজ তো ক্রিসমাস। ক্রিসমাস? চমকে উঠলেন স্ক্রুজ। ক্রিসমাস তাহলে পার হয়ে যায়নি? এক রাতেই সব কাজ ছেড়ে ফেলেছে ভূতরা? নিশ্চয় তাই করেছে। ভূতের অসাধ্য কিছুই নেই, তারা সব পারে। কেমন আছিস বাবা? ভালো, আপনি? হাসি মুখে বলল ছেলেটা। সামনের রাস্তার মুরগির মাংসের দোকানটা চিনিস? ওই যে কোণের দিকে। জানতে চাইলেন স্ক্রুজ। মনে হয় চিনি, ছেলেটা বলল। বুদ্ধিমান ছেলে, চমৎকার ছেলে। ওখানকার বড় টার্কিটা বিক্রি হয়ে গেছে কিনা বলতে পারবি? আমি জানি তুই কোনটার কথা ভাবছিস। না, ওটা নয়, গোটা দোকানের মধ্যে যেটা সবচেয়ে বড়। এবার বুঝতে পেরেছিস? বললেন স্ক্রুজ। মানে যেটা আমার সমান? চমকে উঠল ছেলেটা। কি সুন্দর ছেলে, সব বোঝে। এরকম ছেলের সাথে কথা বলা মজাই আলাদা। ঠিক ধরেছিস, বললেন স্ক্রুজ। ওটাকে ঝুলতে দেখে এলাম এখনই, বলল ছেলেটা। সত্যি? যা এখনই কিনে নিয়ে আয়। যত সব ফালতু কথা, অবিশ্বাস গলায় বলল ছেলেটা। না না, সত্যি বলছি, কিনে টার্কিটাকে এখানে নিয়ে আসতে বল। তারপর আমি বলে দিব কোথায় পাঠাতে হবে ওটাকে। এখনই ব্যাটাকে ধরে নিয়ে আয়, একটা শিলিং পাবি। 5 মিনিটের মধ্যে ফিরতে পারলে দেব 8 ক্রাউন। গুলির মতো ছুটে গেল ছেলেটা। টার্কিটা আমি পাঠাবো বব ক্র্যাচেটকে, ফিসফিস করে যেন নিজেকেই বললেন স্ক্রুজ। তারপর হাসতে হাসতে কুটি কুটি হলেন। বেচারি ধারণাও করতে পারবে না কে পাঠালো। টার্কিটা দুটো টাইনি টিমের সমান হবে, আর দোকানের লোকটাকে যখন ববের ঠিকানা বলবে, হ্যাঁ হয়ে যাবে ব্যাপারটা। ঠিকানাটা লিখেই ফেলেন স্ক্রুজ। হাত বেশ কাঁপল, তবু লিখলেন কোনো মতে। তারপর নিচতলা নেমে দরজা খুলে অপেক্ষা করতে লাগলেন
দোকানের লোকটার জন্য। আর এই অপেক্ষা করতে করতেই চোখ গিয়ে পড়ল দরজা করার ওপর। যতদিন বাঁচব ভালোবাসবো এটাকে। কড়াটার গায়ে মৃদু চাপড় মারতে মারতে বললেন স্ক্রুজ, এটার দিকে আমি তাকাই না বললেই চলে। এখন থেকে প্রত্যেক দিন তাকাবো। কড়াটা ভারী চমৎকার। এই যে এসে গেছে টার্কি। তুমি কে বাবা? যেই হও, মেরি ক্রিসমাস। টার্কি বটে একটা। এত বড় আর ভারী যে বিশ্বাস হয় না নিজের পায়ের উপরে দাঁড়িয়ে থাকতো পাখিটা। আর কাছে কেউ গেলে নিশ্চয়ই শেষ করতে তো ঠোকরাতে ঠোকরাতে। এটাকে তো ক্যাম্পডেন টাউন পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া অসম্ভব, বললেন স্ক্রুজ। ক্যাব ডাকতে হবে। খুক খুক করে হাসতে লাগলেন স্ক্রুজ। হাসতে হাসতেই টার্কির দাম দিয়ে দিলেন তিনি। হাসতে হাসতেই মিটিয়ে দিলেন ক্যাবের ভাড়া। ছেলেটার দিকে 8 ক্রাউন বাড়িয়ে দেবার সময় হাসি থামল না তার। অবশেষে সবাই বিদায় হবার পর হাসতে হাসতে কেঁদে ফেলেন স্ক্রুজ। কিছুক্ষণ পর তিনি উঠে পড়লেন শেভ করার জন্য। এই কাজটা এমনিতেই বেশ কঠিন, সবসময় তীক্ষ্ণ নজর রাখতে হয়। তার উপর তার এখন হাত কাঁপছে। তবু কাজটা শেষ করে ফেললেন তিনি। আজ তার যেরকম অবস্থা, শেভ করতে গিয়ে নাকের ডগাটা কেটে পড়ে গেলেও বুঝি মন খারাপ হতো না। গোসল সেরে সবচেয়ে ভালো কাপড়টা গায়ে চড়ালেন স্ক্রুজ। তারপর বেরিয়ে এলেন রাস্তায়। চারপাশে ছুটে চলেছে জনতার স্রোত। এই দৃশ্যই তাকে দেখা দিয়েছিল বর্তমানকালে ক্রিসমাসের ভূত। যার সাথে দেখা হলো তার দিকে চেয়ে হাসলেন স্ক্রুজ। ভাবসাব এতই খুশি খুশি লাগছিল তার যে দুজন লোক সাহস করে বলেই ফেলল, গুড মর্নিং স্যার, ম্যারি ক্রিসমাস। স্ক্রুজের মনে হলো এত চমৎকার কথা তিনি শুনেননি কোনো দিন। আরেকটু এগোনোর পর দূরে একজন ভদ্রলোককে দেখে খুশি হয়ে উঠলেন তিনি। ওই ভদ্রলোকই গতকাল তার কাউন্টিং হাউসে গিয়ে বলেছিল, এটা নিশ্চয়ই স্ক্রুজ অ্যান্ড মার্লে। ভদ্রলোককে একটা কথা বলবেন বলে মুহূর্তের মধ্যে মনস্থির করে ফেললেন। কথাটা শোনার পর ভদ্রলোকের চেহারা কেমন হবে ভেবে ভেতরটা নেচে উঠল তার। দ্রুত হেঁটে চললেন তিনি ভদ্রলোকের উদ্দেশ্যে। কেমন আছেন? কাছে এগিয়ে গিয়ে 2 হাতে ভদ্রলোককে জড়িয়ে ধরলেন স্ক্রুজ। গতকাল আপনি চলে যাবার পর অনেক ভেবে দেখলাম আপনার কথাগুলো যুক্তি আছে। ম্যারি ক্রিসমাস। মিস্টার স্ক্রুজ? হ্যাঁ, বললেন তিনি। ওটাই আমার নাম। শুনে হয়তো খুশি হবেন না, ক্ষমা চাইছি আমি। আর যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা বলতে চাই। ভদ্রলোকের কানের কাছে মুখ নিয়ে কি যেন বলতে লাগলেন স্ক্রুজ। হায় ঈশ্বর, যেন দম বন্ধ হয়ে গেল ভদ্রলোকের। আপনি কি বুঝে সুঝে বলছেন মিস্টার ক্রুজ? হ্যাঁ, বুঝে সুঝেই বলছি। 1 ফার্দিন কম দেব না, 1 ফার্দিন বাকিও রাখবো না। এখন আপনি দয়া করে নিতে রাজি হলেই হয়। মাই ডিয়ার স্যার, স্ক্রুজের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন ভদ্রলোক, কি বলেছে আপনাকে? কিছু বলবেন না প্লিজ, অনুরোধ করলেন স্ক্রুজ। আপনি বরং আমার ওখানে আসুন। কি, আসবেন তো? নিশ্চয়ই, গলা চড়ালেন ভদ্রলোক। উনি যে আসবেন তাতে কোনো সন্দেহ রইল না স্ক্রুজের। ধন্যবাদ, বললেন তিনি। আপনি রাজি হলেন বলে খুব খুশি হলাম। ঈশ্বর আপনার মঙ্গল করুন। গির্জায় গেলেন তিনি, হেঁটে বেড়ালেন রাস্তায় রাস্তায়, শিশুদের আদর করলেন, কথা বলেন ভিক্ষুকদের সাথে, উকি দিলেন ভিন্ন বাড়ির রান্নাঘরে। এত ছোট ছোট ব্যাপারের মধ্যে যে এত আনন্দ ছড়িয়ে আছে আগে কখনো বোঝেননি। বিকেলে রওনা দিলেন ভাগ্নের বাড়ির উদ্দেশ্যে। দরজার কাছে গিয়ে থেমে গেলেন স্ক্রুজ। বেশ কয়েকবার এদিক সেদিক ঘোরাঘুরির পর সাহস করে ঢুকিয়ে পড়লেন ভেতরে। বসে আছে অত্যন্ত সুন্দরী একটি মেয়ে। বাড়ির মালিক কোথায়? আছে নাকি বাইরে গেছে? জানতে চাইলেন স্ক্রুজ। আছেন স্যার। কোথায় মা? ডাইনিং রুমে স্যার, ওপর তলায়। চলুন আপনাকে পত্র দেখিয়ে দিই। ধন্যবাদ, আমি নিজেই যেতে পারবো, ও আমাকে চেনে। ডাইনিং রুমের দরজায় এসে পৌঁছলেন স্ক্রুজ। লকটা ঘুরিয়ে ওকে দিতেই দেখলেন ভাগ্নে আর ভাগ্নের বউ ডাইনিং টেবিলের উপর ঝুঁকে পড়ে কি যেন পরীক্ষা করছে। কম বয়সী হাউসকিপারেরা বড় খুঁতখুঁতে হয়। ফ্রেড, বললেন স্ক্রুজ। কে? চমকে উঠল ফ্রেড। এটা কার গলা? আমি ফ্রেড, আমি তোমার মামা। আমি এসেছি তোমাদের সাথে ডিনার করতে। আমাকে ঢুকতে দিবে না বাবা? মামা এসেছেন? চমকে উঠল ফ্রেড। কিন্তু অত করুণ গলায় ভেতরে ঢোকার অনুমতি চাইছেন কেন? কতদিন পর, তাও আবার ক্রিসমাসের দিনে একসাথে ডিনার খাওয়া হবে। ইচ্ছে আনন্দ যার কিছুই হতে পারে না। ভাগ্নের মতো ভাগ্নে বউয়ের মুখে উদ্ভাসিত হয়ে উঠল খুশিতে। একটু পরে আসতে লাগলো অতিথিরা। এলো টপার,
এলো গোলগাল শালিকা, এলো আরও অনেকে। হেসে খেলে চমৎকার কাটল দিনটা। পরদিন খুব সকালে অফিসের দিকে রওনা দিলেন তিনি। অন্তত আজ বব ক্র্যাচিটের আগে তাকেই ছুটতে হবে। হ্যাঁ, পেরেছেন, তিনি পেরেছেন। 9টা বাজল, বব এলো না। 9:15, তবু পাত্তা নেই। পুরো 18.5 পর এসে হাজির হলো বব ক্র্যাচিট। মুহূর্তের মধ্যে নিজে খুপড়িকে ঢুকে বসতে পারল সে। হাত চলতে লাগলো বিদ্যুৎ বেগে। এই যে শুনছ, চিরাচরিত ভঙ্গিতে গর্জে উঠলেন স্ক্রুজ। বলি, এত দেরি করে আসার অর্থটা কি? এভাবে ইচ্ছে মতো এলে অফিস চলবে কেমন করে? আমি অত্যন্ত দুঃখিত স্যার, বলল বব। আজ সত্যি অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় একটু বেশি দেরি করে ফেলছো আজ, বললেন স্ক্রুজ। এখন দয়া করে এদিকে এসে দেখি। এরকম দেরি বছর মাত্র একবারই হয় স্যার। খুপড়ি থেকে স্ক্রুজের ঘরের দিকে এগোতে এগোতে বলল বব, কথা দিচ্ছি আর কখনোই দেরি করব না। পরিষ্কার শুনে রাখো, এসব আর বরদাস্ত করব না আমি। অতএব আজ থেকে আসন থেকে লাফিয়ে উঠে ববের ওয়েস্ট কোট ধরে এত জোরে টান দিলেন যে পড়তে পড়তে কোনো রকমে নিজেকে সামলে নিল বেচারি। অতএব আজ থেকে বাড়িয়ে দিচ্ছি তোমার বেতন, বলে উঠলেন স্ক্রুজ। কাঁপতে লাগলো বব। স্ক্রুজ যে পাগল হয়ে গেছেন সেই বিষয়ে কোনো সন্দেহই রইল না তার। মুহূর্তের জন্য একবার মনে হলো টেবিলের ওপর থেকে রুমালটা তুলে নিয়ে বসিয়ে দিবে বুড়োর মাথায়, কিন্তু কিছুই করল না সে। এদিকে আরো বিস্ময় অপেক্ষা করছিল তার জন্য। মেরি ক্রিসমাস বব। স্ক্রুজের মুখে একথা শুনে কাঁপুনি আরো বেড়ে গেল ববের, কিন্তু গলাটা যে সত্যি খুব আন্তরিক শোনাচ্ছে। বিস্ময়ের ঘোট কাটতে না কাটতেই সস্নেহে চাপড় এসে পড়ল তার পিঠে। আজ থেকে তোমার বেতন বাড়িয়ে দেব। এতদিন ধরে কাজ করছো আমার এখানে, তোমার পরিবারের দিকে নজর দেওয়াটা আমার কর্তব্য। আজ বিকেলে ধুমায়িত বিষ পান করবো আমরা দুজনে। পান করতে করতে শুনবো তোমার সমস্যা। আগুনটা উস্কে দাও, তারপর আরেকটা কয়লার বাক্স নিয়ে এসো আমার জন্য এক্ষুনি। স্ক্রুজের একটা কথাও কথার ছিল না। বব ক্র্যাচিটের পারিবারিক সমস্যা মিটে দিলেন তিনি। প্রত্যেকটা দুঃখী মানুষ আর কল্যাণমূলক প্রতিষ্ঠানকে দান করলেন উদার হাতে। দেখতে দেখতে পুরো শহরের আলোচনা বিষয়বস্তু হয়ে উঠলেন তিনি। তবে বাঁকা হাসি হাসতে না ছাড়লেও কেউ কেউ। কিন্তু সেই হাসিকে তিনি থোড়াই কেয়ার করেন। এক জাতের লোক যুগে যুগে পৃথিবীর যাবতীয় ভালো কাজকে বিদ্রুপ করে এসেছে, কথাটা জানা আছে তার। তাছাড়া তার হৃদয়ে বয়ে চলেছে যে হাসির ঝর্ণা, সেই যথেষ্ট। দুষ্ট লোকের দূষিত হাসিকে আমল না দিলেও চলে। কোনো ভূতের সাথে আর কখনো দেখা হয়নি, দরকারও নেই। তাদের শিক্ষা নির্ভুলভাবে মেনে চলেন তিনি। সবাই বলে ক্রিসমাস কিভাবে পালন করতে হয় তা জানেন বটে এবেনেজার স্ক্রুজ। আহ, আমাদের সবারই সম্বন্ধে যদি কথাটা বলা যেত। গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন চার্লস ডিকেন্সের লেখা এ ক্রিসমাস ক্যারল। আসছিল এর শেষ পর্ব। আমার এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে এটা লাইক দিবেন, নতুন যারা আছেন তাদেরকে জানিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। নতুন আবার কোনো গল্প নিয়ে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।